তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তা আজকে আমি তোমাদের কাছে যে সংবিধানের আমাদের জানো যে মোট 450-এর অধিক কিন্তু আর্টিকেল বা অনুচ্ছেদ আছে। তো এই 450টি আর্টিকেল বা অনুচ্ছেদের মধ্যে আমাদের যে কোশ্চেনগুলো হয়, যদি আর্টিকেলের ভেতরে যে কোশ্চেন আসুক, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি এর বাইরে আশা করছি আসবে না। আর আমাদের এই যে কম্পিটিভ লাইনের যে তোমার ডাব্লিউপি কেপি, তারপরে তোমার যে লেডি কনস্টেবল, হ্যাঁ, এসএসসি জিডি, এই যে পরীক্ষাগুলো যদি আর্টিকেল থেকে কোনো কোশ্চেন আসে, আমি কথা দিচ্ছি এর বাইরে আসবে না। আর আমি বেছে বেছে যেগুলো বারবার পরীক্ষায় আসে, বা তুমি যে কোনো প্রিভিয়াস ইয়ার খোঁজো, সেখানে এই আর্টিকেলের ভেতরে যদি না থাকে বা আর্টিকেলের ভেতর থেকে যদি কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা যদি এখানে না থাকে তখন আমাকে বলবে, তোমরা দেখলে বুঝতে পারবে। আর প্রথমে বলি, এই পিডিএফটি তোমরা আমাদের এআর একাডেমি 13 টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে AR Academy 13। আর তোমরা তো বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম একটা পেয়েছো, যেখানে আমরা অধ্যায়ভিত্তিক সব রকমের ক্লাস করে থাকি। তা চলো আজকে আমরা কোশ্চেনগুলো দেখি, কোশ্চেনের প্যাটার্ন কীরকম হয় সেটা আমি একটা আগে ধারণা দিই। দেখো, এখানে বলবে যে কেন্দ্র, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল এই সংক্রান্ত কোন আর্টিকেলে আছে, তা বা এই রাজ্য কেন্দ্র যে অঞ্চলের নাম এই সংক্রান্ত কোন আর্টিকেলের মধ্যে আছে, এটা আছে আর্টিকেল 1-এর মধ্যে। বোঝা গেল? এবার আমাদের 2 নম্বর যেটা আর্টিকেল 2, আমি পরপর সব গুছিয়ে সুন্দর করে এনেছি। আর্টিকেল 2-এ কী থাকবে? নতুন রাজ্য গঠন। নতুন রাজ্য গঠনের সংক্রান্ত কিন্তু আর্টিকেল 2-এর মধ্যে আমরা পাবো। বোঝা গেল? তারপরে 3 নম্বরে দেখো, পরেরটা কি বলেছে? আর্টিকেল 3-এ কি বলেছে? নতুন রাজ্য গঠনের পদ্ধতি এবং সীমানা নির্ধারণ, নামকরণ, মানে কোনো রাজ্যের নাম ধরো পরিবর্তন করছে, কোনো রাজ্যের সীমানা কীরকম থাকবে না থাকবে, সব কিছু নতুন রাজ্য গঠনের যে পদ্ধতি, সেগুলো সব আমরা আর্টিকেল 3-এর মধ্যে পাবো। এবার এই যে নতুন রাজ্য, যেমন আমরা জানি যে কি প্রথম ভাষার ভিত্তিতে যে নতুন রাজ্য গঠিত হয়েছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই যে রাজ্যগুলো যে গঠিত হচ্ছে, তার পদ্ধতি, নিয়ম কানুন, সব কিন্তু নামকরণ, এগুলো সবই আর্টিকেল 3-এর মধ্যে আমরা পাবো। এবার আমরা আসব নতুন রাজ্যের আইন রচনা। নতুন রাজ্যের আইন রচনা, এটা আমরা আর্টিকেল 4-এর মধ্যে দেখতে পারবো। তারপরে আসবে আমাদের কি? নাগরিকত্ব। এই যে আমরা ভারতের নাগরিকত্ব, এই নাগরিকত্ব সম্পর্কে আমরা পাবো কোথায়? আর্টিকেল 5 থেকে 11। আর্টিকেল 5 থেকে 11-র মধ্যে কিন্তু আমরা এটা পাবো। তারপরে যেটা আছে দেখো, আর্টিকেল তোমার 12 থেকে 35। আর্টিকেল 12 থেকে 35, এখানে আমাদের মৌলিক অধিকার, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যে মৌলিক অধিকার কত নম্বর আর্টিকেলের মধ্যে আছে। কোশ্চেনগুলো কিন্তু এইভাবে হবে, আর্টিকেল 12 থেকে 35 ভালো করে মনে রাখবে। এটা দেখো যে আর্টিকেল 14-তে কী বলছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, যে আইনের চোখে সবার সমান অধিকার এবং সমান সংরক্ষণের ব্যবস্থা। এটা কিন্তু আর্টিকেল 14-র মধ্যে বলেছে। বোঝা গেল? এটা আমরা কিন্তু জানছি আর্টিকেল 14-র মধ্যে। এবার আমরা যেটা দেখব আর্টিকেল 15। আর্টিকেল 15-তে কী বলেছে? মহিলা এবং শিশুদের জন্য যানবাহনে সিট সংরক্ষণ ব্যবস্থা। এগুলো কিন্তু আমাদেরকে যদি তুমি পড়তে পারো, এই আর্টিকেলগুলো, এই আইনগুলো যদি তুমি জেনে রাখতে পারো, তাহলে তোমার কিন্তু এগুলো একটা, মানে কি বলবো, বিশাল ভালো লাগবে এগুলো জেনে রাখা। তুমি শিক্ষিত হয়ে এগুলো কিন্তু জেনে রাখতেই হবে। কিন্তু আমাদের পরীক্ষায় যেগুলো আসে, যে এই জিনিসগুলো কোন আর্টিকেলের মধ্যে আছে, তা আর্টিকেল 15C। আর্টিকেল 15C, এটা মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ, শুধু 15 না, 15C, এটা মাথায় রাখবে। এবার আর্টিকেল 16। আর্টিকেল 16-র মধ্যে আমরা কি দেখব? আর্টিকেল 16-র মধ্যে দেখব কি? সরকারি চাকুরি ক্ষেত্রে সবার সমান সুযোগ ব্যবস্থা। যেটা আমরা দেখছি, ধরো জাত নিরপেক্ষে কোনো চাকরির যে স্যালারি নির্ধারণ করা হবে, বা ও ছোট জাতের, ওর স্যালারি কম থাকবে, আমি বড় জাতের, আমার স্যালারি বেশি থাকবে, এই সব নেই। আর্টিকেল 16-র মধ্যে বলেছি সরকারি
চাকুরির ক্ষেত্রে সবার সমান সুযোগ ব্যবস্থা সব রকম থাকবে। বোঝা গেল, এখানে কোনো কিন্তু তোমার কিছু ছোট বড় নেই, সেটা আর্টিকেলে কিন্তু 16তে পাওয়া যাবে। আর্টিকেল 17তে কি বলেছে, অস্পৃশ্যতার দূরীকরণ, এটা কিন্তু বারবার পরীক্ষা আসে। অস্পৃশ্যতার দূরীকরণ, এটি আর্টিকেল কতর মধ্যে আছে, আর্টিকেল 17-এর মধ্যে আছে। এগুলোকে তোমরা বারবার শুনে মুখস্থ করে নেবে, এগুলো একবারে কারো কিন্তু কোনোদিনই মাথায় থাকবে না, এগুলো বারবার রিভাইজ, রোজ একবার দুবার করে চোখ বুলাইতে বুলাইতে তোমরা কিন্তু এগুলো মুখস্থ করে ফেলবে। বোঝা গেল। আর্টিকেল তোমার 18, আর্টিকেল 18-এর মধ্যে কি বলেছে দেখো, বিদ্যা বিষয়ক বা সামরিক খেতাব ছাড়া রাষ্ট্র অন্য কোনো খেতাব দান করতে পারবে না। আর কি আছে, রাজা মহারাজা পণ্ডিত ইত্যাদি এসব বিলোপ কিন্তু ঘটানো হয়। এগুলো কোথায় আছে, আর্টিকেল 18-এর মধ্যে আছে। পরেরটা দেখো, আর্টিকেল 19। আর্টিকেল 19-এ কি বলেছে, বাক স্বাধীনতা অধিকার। বাক স্বাধীনতা বলতে কি, আমার যে কথা বা আমার যে তোমার বাক স্বাধীনতা, সেটার সম্পর্কে বলেছে আর্টিকেল 19-এ। আর্টিকেল 20-তে কি বলেছে, আর্টিকেল 20-তে বলেছে অপরাধীর অপরাধ সংক্রান্ত 3টি অধিকারের কথা আছে আর্টিকেল 20-তে। আর্টিকেল 21-এ কি বলেছে দেখো, আর্টিকেল 21-এ বলেছে জীবনের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতার কথা কিন্তু উল্লেখ আছে আর্টিকেল 21-এ। বোঝা গেল। এরপরে আমরা দেখব আর্টিকেল 21। আর্টিকেল 21-এ বলছে শিক্ষার অধিকার। শিক্ষার অধিকার সবারই আছে, যে শিক্ষার অধিকার, এটি আর্টিকেল কিন্তু 21A। 21A এটা কিন্তু মাথায় রাখবে, হ্যাঁ, আর্টিকেল 21-এর এ। পরের কোয়েশ্চেনটা দেখো, আর্টিকেল 22। আর্টিকেল 22-এ কী বলেছে, গ্রেপ্তার ও আটক সংক্রান্ত কিছু অধিকারের কথা এখানে কিন্তু বলা আছে, বা এইসব সংক্রান্ত কিন্তু আর্টিকেল 22-এ আলোচনা করা আছে। আর্টিকেল আমরা 23 দেখব। আর্টিকেল 23-এ কী বলা আছে, মানুষ কেনা বেচা বন্ধ করা এবং জোর করে কাজ করানো বন্ধ করার ব্যবস্থা কিন্তু আর্টিকেল তোমার 23-এর মধ্যে আছে। মানুষকে জোর করে তুমি বেচা কেনা করতে পারবে না, এটা কিন্তু আনলিগাল, এবং জোর করে কারোর সাথে কাজ করে নিতে পারবে না, এটা কিন্তু আর্টিকেল 23-এর মধ্যে আছে। আর্টিকেল 24 কী বলেছে, শিশু শ্রম বন্ধ করা। 14 বছর বয়সের নিচে কোনো শিশুকে কোনো কারখানা বলো কোথাও বলো মানে কাজ করানো, এটা কিন্তু বেআইনি। তো এটা কোথায় পাবো, আর্টিকেল 24। এটা কিন্তু পরীক্ষা আসে, এটাও ইম্পর্টেন্ট আছে, মনে রাখবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি, সেটা দেখো কি বলেছে, আর্টিকেল 25। আর্টিকেল 25 থেকে 28। আর্টিকেল 25 থেকে 28-এ কী বলেছে, ধর্মীয় স্বাধীনতা অধিকার, যেমন ধর্মবিশ্বাস, ধর্ম অনুষ্ঠান ও ধর্ম প্রচারের অধিকার দেওয়া হয়েছে। মানে যে যার ধর্ম সেটা প্রচার করতে পারবে, তার ধর্মীয় বিশ্বাস, যে যেটা ধর্মটাকে বিশ্বাস করে সেটাকে মানতে পারবে। এগুলোকে কিন্তু কারো কিন্তু অধিকার নেই তাকে বাধা দেওয়া বা তাকে আটকানোর। এগুলো কিন্তু আর্টিকেল 25 থেকে 28-এর মধ্যে আছে। আর্টিকেল 31। আর্টিকেল 31-এর 1-এ কী বলেছে, সম্পত্তির অধিকার। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে তোমরা স্টার মার্ক করে নাও, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন বলছি দেখো, এটা ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ। কেন বলছি, সম্পত্তির অধিকার এই ধারায় কিন্তু ছিল, আর্টিকেল 31 ধারায় কিন্তু এই সম্পত্তির অধিকার এটি ছিল। বোঝা গেল। এখন কিন্তু নেই এটা, এখন কি হয়ে গেছে, বর্তমানে সম্পত্তির অধিকার কি হয়ে গেছে, মৌলিক অধিকার নেই। সম্পত্তির অধিকার কারো মৌলিক অধিকার না, এই সম্পত্তির অধিকার এটি বর্তমানে আর্টিকেল 300A ধারায় নিয়ে যাওয়া হয়েছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে, হ্যাঁ। কত ধারায় নিয়ে যাওয়া হয়ে গেছে, এটি 300A ধারায় নিয়ে যাওয়া হয়ে গেছে। বোঝা গেল। এবার পরের কোয়েশ্চেনটা দেখো, আর্টিকেল 32 এই আর্টিকেল 32-এ কী বলেছে, সংবিধানের মৌলিক অধিকার প্রতিবিধানের জন্য সুপ্রিম কোর্টের 5 রকম লেখো বা নির্দেশ বা রিট জারি করতে পারে। বোঝা গেল। তা আর্টিকেল এটা 32-এ আমরা কিন্তু দেখতে পাবো। এরপরে দেখো আর্টিকেল 40। আর্টিকেল 40টাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আছে। আর্টিকেল 40টা কেন ইম্পর্টেন্ট আছে, এটাকে কিন্তু স্টার মার্ক
করে নাও আর্টিকেল 40। আর্টিকেল 40টাতে একবার তোমরা যে কোনো পরীক্ষায় পাবে বা প্র্যাকটিস সেটে পাবে। আমি ম্যাক্সিমাম প্র্যাকটিস সেটে বা পরীক্ষা তোমার দেখেছি এই কোশ্চেনটা, যে পঞ্চায়েত ব্যবস্থা কোন আর্টিকেলের মধ্যে আছে। পঞ্চায়েতি ব্যবস্থা আর্টিকেল 40-এর মধ্যে আছে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। এরপরে দেখব আর্টিকেল 41। আর্টিকেল 41-এ কী বলেছে? বেকার ও বাধ্য ভাতা, বেকার ও বাধ্য ভাতা, এটি কিন্তু আর্টিকেল কত আছে? 41-এর মধ্যে আছে। এবার আমরা যেটা দেখব আর্টিকেল 45। আমি বলেছি বেছে বেছে যেগুলো বারবার পরীক্ষা আসে, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো, কিন্তু এর বাইরে আমি আসবে না বলছি, বারবার বলছি। আর্টিকেল 45। আর্টিকেল 45-এ কী বলেছে? অবৈতনিক বাধ্যতামূলক শিশু শিক্ষা, মানে অবৈধনিক বা অবৈধভাবে কোনো বাধ্যমূলকভাবে শিশু শিক্ষা, এটা কিন্তু কোথায় পাবো আমরা? আর্টিকেল 45-এ দেখতে পাবো। এবার আর্টিকেল আমরা 47-এ আসি। আর্টিকেল 47-এ কী বলেছে? আর্টিকেল 47-এ বলেছে রাজ্য মদ নিষিদ্ধ করার নির্দেশ। রাজ্যে কিন্তু মদ নিষিদ্ধ করার নির্দেশ, এটি কিন্তু আর্টিকেল 47-এ আছে। কিন্তু কে মানে? সেটা কেউ মানে? কেউ মানে না। ওপেনলি অনেক জায়গায় খায়, তা এগুলো কিন্তু বেআইনি এগুলো। আর্টিকেল আমরা 48A মনে থাকবে। 48-এর এ কি বলেছে? পরিবেশ, বন এবং বন্য প্রাণী কিন্তু রক্ষা। এই যেমন পরিবেশ, বন, বন্য প্রাণী, এগুলোকে কিন্তু হত্যা করা বা গাছ কাটা বা পরিবেশের ক্ষতি করা, এগুলো কিন্তু অপরাধ। এগুলো আর্টিকেল কতই? 48A-তে কিন্তু আমরা দেখতে পাবো। এরপরে দেখব আর্টিকেল 49। আর্টিকেল 49-এ কী বলেছে? মনুমেন্ট, জাতীয় সৌধ এবং ঐতিহাসিক স্থান সংরক্ষণ বা রক্ষা। এই যে মনুমেন্ট, তারপরে জাতীয় সৌধ, তারপরে ঐতিহাসিক যে স্থানগুলো, সেগুলোকে সংরক্ষণ বা রক্ষা করার কথা কিন্তু আমরা দেখতে পাবো কোথায়? আর্টিকেল 49-এ। ভালো করে মনে রাখবে। কেউ যদি এইগুলো ক্ষতি করে, তার পরিপ্রেক্ষে কিন্তু আর্টিকেল 49-এর ধারা অনুযায়ী তাকে কিন্তু সাজা বা শাস্তি দেওয়া হবে। আর্টিকেল 51A। আর্টিকেল 51A এটি ভীষণ ইম্পর্টেন্ট। আর্টিকেল 51A-তে কী আছে? 11টি মৌলিক কর্তব্য এই ধারণা তোমার কী আছে? বর্ণিত আছে। এটা ইম্পর্টেন্ট কেন বলছি? এটাকে স্টার মার্ক করে নাও, কারণ এটি আমরা দেখব কি প্রশ্ন হয় যে আমাদের মৌলিক কর্তব্য কয়টি আছে, তখন আমরা পাচ্ছি 11টি। এবং মৌলিক কর্তব্য কোন ধারায় আছে? আর্টিকেল তোমার 51A। কি আছে? আর্টিকেল 51A। আমি কিন্তু লিখে দিচ্ছি, মনে রাখবে। আর্টিকেল 51A কিন্তু এটি বলা আছে যে মৌলিক কর্তব্য কথা বা মৌলিক কর্তব্য কয়টি আছে, সেটা আমাদের 11টি। এখানে আমরা পেয়ে যাচ্ছি। পরের কোয়েশ্চেনটা দেখো, আর্টিকেল 52। আর্টিকেল 52-তে কী বলেছে? আর্টিকেল 52-তে বলেছে আমাদের যে ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে কিন্তু আর্টিকেল 52-তে আমরা কিন্তু দেখতে পাবো। বোঝা গেল? আর্টিকেল 54। আর্টিকেল 54-তে কী দেখব আমরা? আর্টিকেল 54-তে দেখব রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচন, এটি আর্টিকেল 54-তে আছে। আর্টিকেল 55-য় কী বলেছে? রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। সেই পদ্ধতিটা কোথায় দেখতে পাবো আমরা? আর্টিকেল তোমার 55-তে। মনে থাকবে। পরেরটা দেখো, আর্টিকেল 61। আর্টিকেল 61টা ইম্পর্টেন্ট আছে। রাষ্ট্রপতি অপসারণ বা ইমপিচমেন্ট পদ্ধতি। ইমপিচমেন্ট পদ্ধতি মানে যে তোমার রাষ্ট্রপতির পদত্যাগের পদ্ধতিকে ইমপিচমেন্ট পদ্ধতি বলে, বা রাষ্ট্রপতি অপসারণ বা পদত্যাগ করা। এটা কিন্তু কোথায় আছে? আর্টিকেল 61-তে আছে। বোঝা গেল? এর পরের কোশ্চেনটা দেখো, পরের আর্টিকেলটা দেখো, আর্টিকেল 72। আর্টিকেল 72 কী বলেছে? রাষ্ট্রপতি কোনো আসামির মৃত্যুদণ্ড রোধ করতে পারে এই ধারা কিন্তু অনুযায়ী। দেখো, আমরা একটা জিনিস কোশ্চেন পড়ে আসি যে রাষ্ট্রপতি সে কিন্তু কারো ধরো ফাঁসি সাজা দিল, সেই সাজাটা সে কিন্তু তোমার মুকুব করতে পারে। এটি কিন্তু আর্টিকেল 72 বলের অনুযায়ী, যে কোনো ব্যক্তিকে ধরো ফাঁসির সাজা শোনানো হলো, সেই সাজাটাকে সে মুক্ত করতে পারে বা রাষ্ট্রপতির কাছে আপিল করতে পারে সেই
মৃত্যুদণ্ড রোধ করার জন্য। মনে থাকবে এটা কিন্তু কার ক্ষমতা আছে, আমাদের রাষ্ট্রপতির এই ক্ষমতাটা আছে। বোঝা গেল? তা চলো পরেরটা আমরা দেখি, এটা কিন্তু ভালো করে মনে রাখবে, মনে থাকবে। আসামির মৃত্যুদণ্ড রোধ করতে কিন্তু কে পারে, তোমার আর্টিকেল 72 অনুযায়ী রাষ্ট্রপতি কিন্তু সেটা রোধ করতে পারে। ভালো, এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর্টিকেল কত আছে? 75(3). আর্টিকেল 75(3)তে কী বলেছে? মন্ত্রী পরিষদ লোকসভার নিকট দায়বদ্ধ থাকবে। কার দায়বদ্ধ থাকবে? মন্ত্রী পরিষদ লোকসভার নিকট দায়বদ্ধ থাকবে। এটি কোথায় বলেছে? আর্টিকেল 75(3)-এ। আর্টিকেল 76-তে কী বলেছে? কি বলেছে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এই সংক্রান্ত আমরা আর্টিকেল তোমার কত 76-তে দেখব, মনে থাকবে। আর্টিকেল 93 স্পিকার এবং ডেপুটি স্পিকার এই সংক্রান্ত আমরা আর্টিকেল 93-এ দেখব। আর্টিকেল 108, আর্টিকেল 108-এ কিছু বিশেষ ক্ষেত্রে সংসদের যৌথ অধিবেশন, কিছু বিশেষ ক্ষেত্রে সংসদের যৌথ অধিবেশন, এটি আমরা আর্টিকেল 108-এ গিয়ে আমরা দেখব। পরের আর্টিকেল কি আছে দেখো, 110। 110 আর্টিকেলে কি বলা হয়েছে? অর্থ বিল সম্পর্কে বলা হয়েছে। বোঝা গেল? তারপরে বাজেটের সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল 112। তাহলে অর্থ বিল আর বাজেট পরপর আছে 110, 112, এটা মনে রাখবে, মনে থাকবে। তারপরে আর্টিকেল 123-এ কী বলা হয়েছে? সংসদের অধিবেশন বন্ধ থাকলেও রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে। মনে থাকবে, অর্ডিন্যান্স জারি করতে কিন্তু পারে। আর্টিকেল 124-এ কী বলেছে? সুপ্রিম কোর্টের সম্পর্কে আর্টিকেল 124-এ বলা আছে। বোঝা গেল? তারপরে তোমার আর্টিকেল 148-এ কী বলা আছে? কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর সম্পর্কে কিন্তু বলা আছে, যেটাকে সংক্ষেপে C&AG বলা হয়, মনে থাকবে। তারপরে আমরা যেটা দেখব আর্টিকেল 153। আর্টিকেল 153-তে রাজ্যপালের সম্পর্কে বলা আছে, মনে থাকবে। আর্টিকেল 165 অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে বলা আছে। তারপরে হাইকোর্ট সম্পর্কে বলা আছে আর্টিকেল 114। তাহলে আমরা এখানে দেখলাম সুপ্রিম কোর্ট হচ্ছে 124, সুপ্রিম কোর্ট 124, সুপ্রিম কোর্ট 124 আর হাইকোর্ট হচ্ছে 114, এটা মনে রাখবে। 214, হাইকোর্ট হচ্ছে 214, সুপ্রিম কোর্ট হচ্ছে 124, মনে থাকবে। তারপরে যেটা দেখব, কিছু বিশেষ ক্ষেত্রে হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা, সেটি আর্টিকেল 226 অধ্যায়ে আছে। পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে আর্টিকেল 243 অধ্যায়ে আছে। আর্টিকেল 243(a)-তে কি বলা আছে? গ্রাম সভার সম্পর্কে কিন্তু বলা আছে। এবার যেটা দেখব আমরা আর্টিকেল 266। আর্টিকেল 266-তে কি বলা আছে? বলা আছে কনসোলিডেটেড ফান্ড অ্যান্ড পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, এটি কিন্তু আর্টিকেল 266 নম্বরে বলা আছে। এখানে আছে ইন্ডিয়া অ্যান্ড অফ দ্য স্টেট, এই সম্পর্কে কিন্তু বলা আছে। তাহলে এটাকে ভালো করে মনে রাখবে, কনসোলিডেটেড ফান্ড অ্যান্ড পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড অফ দ্য স্টেট, এটা কিন্তু বলা আছে আর্টিকেল 266-তে। আর্টিকেল 267-তে কী বলা আছে? আপাতকালীন তহবিলের সম্পর্কে কিন্তু বলা আছে। অর্থ কমিশন কোন আর্টিকেলে বলা আছে? অর্থ কমিশন বলা আছে আর্টিকেল 280। আর্টিকেল 280-তে অর্থ কমিশনের সম্পর্কে কিন্তু বলা আছে। আর 300(a)তে আমি এর আগে বলে এসেছি যে 300(a) আর্টিকেলের সম্পত্তির অধিকার, যেটা 300(a)তে ঢোকানো হয়েছে, বোঝা গেল, এর আগে বলেছি। তারপরে আর্টিকেল 312-তে কী আছে? সর্বভারতীয় পরিবেশিকা
পরীক্ষা বা IAS এর সম্পর্কে কিন্তু বলা আছে, যেটা আমরা ইউপিএসসি পরীক্ষায় আমরা দেখতে পাই, যেটা সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, যেটা IAS, এটার সম্পর্কে বলা আছে আর্টিকেল 312। ওকে, চলো পরেরটা দেখো, আর্টিকেল 315-তে কী বলা আছে, কেন্দ্র এবং রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন, যেটা আমি একটু আগে বললাম IPS IAS এইসবগুলো কোথায় হয়, ইউপিএসসি পরীক্ষা বোর্ডের মাধ্যমে কিন্তু এই পরীক্ষাগুলো হয়, যেটি কেন্দ্র শাসিত অঞ্চল আর রাজ্য শাসিত অঞ্চলের মধ্যে PSC পড়ছে, মনে থাকবে। তা এইগুলো কিন্তু আর্টিকেল 315 অধ্যায়ের মধ্যে পড়ছে। এবার আমরা দেখব আর্টিকেল 324 ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনগুলো সম্পর্কে বলা আছে আমাদের আর্টিকেল 324-এ। তারপরে আসবে আর্টিকেল 326, প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার দেওয়া হয়েছে, এটা কিন্তু তোমার আর্টিকেল 326-এ বলা আছে। তারপরে দেখব আর্টিকেল 335, চাকরির ক্ষেত্রে এসসি এসটিদের সংরক্ষণের ব্যবস্থা আছে, এটা কিন্তু আর্টিকেল 335-এ বলা আছে। এটা ভালো করে মনে রাখবে, দেখবে এসসি এসটিদের সব থেকে কম কাট অফ যায়, এদের সব থেকে কম কাট অফ যায়। তো এদের যে সংরক্ষণের যে ব্যবস্থা সেটা চাকরির ক্ষেত্রে, সেটা কিন্তু আর্টিকেল 335-এ বলা আছে, ভালো করে মনে রাখবে। আর্টিকেল 343-এ কী বলা আছে, কেন্দ্রের সরকারি ভাষা। কেন্দ্রের যে একটা সরকারি ভাষা, সেটা কিন্তু আর্টিকেল 343-এ বলা আছে, ভালো করে মনে রাখবে। আর্টিকেল 352-তে কী বলা হয়েছে, দেশে জাতীয় জরুরি অবস্থার ঘোষণা করা যায় বা না যায় সেটার সম্পর্কে কিন্তু আমাদের আর্টিকেল 352-তে আমরা জানতে পারবো, মনে থাকবে। তাহলে দেশের জাতীয় জরুরি অবস্থার ঘোষণা, এটি কোথায় কোন আর্টিকেলে দেখব, এটা আমরা আর্টিকেল 352-তে দেখব। রাজ্যের জরুরি অবস্থা, এটা তো দেশের জাতীয় জরুরি অবস্থা, এটা রাজ্যের জরুরি অবস্থা, এটা কোথায়, এটা আর্টিকেল 356-তে দেখব, মনে থাকবে। তারপরে আর্টিকেল 360-এ কী দেখব, আর্থিক জরুরি অবস্থা। তাহলে কতটা জরুরি অবস্থা এখানে আমরা পাচ্ছি, দেখো একটা হচ্ছে দেশের জরুরি অবস্থা ঘোষণা, সেটা আর্টিকেল 352-তে পাচ্ছি, আর একটা রাজ্যের জরুরি অবস্থা, যেটা আমরা পাচ্ছি আর্টিকেল 356-তে, আর একটা দেখছি যে আর্টিকেল 360-এ, যেটা আর্থিক জরুরি অবস্থা। বোঝা গেল? এই কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। বোঝা গেল? এই কটা ভালো করে মনে রাখবে। চলো এরপরে আমরা যেটা দেখব, দেখো এরপরে যেটা দেখব আর্টিকেল তোমার 368। আর্টিকেল 368-তে কী বলা আছে, সংসদের অনুমোদন সাপেক্ষে সংবিধান সংশোধনের অধিকার, এটি কিন্তু আমরা আর্টিকেল 368-তে দেখব। বোঝা গেল? তাহলে এই কোটা ছিল আমাদের আর্টিকেলের সম্পর্কে কোশ্চেন, বা আর্টিকেলের ভেতরে যে কোশ্চেনগুলো আসে সেইগুলো আমরা সব জানতে পারলাম এখানে। তাই এর বাইরে আশা করছি আর আর্টিকেলের যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলো এর বাইরে আসবে না। তোমরা ভালো করে এটাকে পড়ে নেবে এবং নোট করে নেবে, সব থেকে বেটার হবে। আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ, AR Academy 13 চ্যানেলে, তো সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। বোঝা গেল? আমাদের AR Academy 13 চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এই চ্যানেলে তোমরা গিয়ে কিন্তু এটিকে নিতে পারো পিডিএফটি, কিন্তু যেদিন ক্লাস দেওয়া হবে সেদিন পাবে না, তোমরা ক্লাসের একদিন পরে গিয়ে পাবে। আর এটি তোমাদের জন্য বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম, অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর একটা করে সবাই কিন্তু লাইক করে দিও, সবাইকে বলছি একটা করে লাইক করে দিও। চলো টাটা।